তোরা সবাইকে সকাল সকাল গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি দেখতেই পাচ্ছ ভীষণ ভালো আছি। তো দেখো আমার ঘরের অবস্থা আপাতত সব পুতুল উঠে গেছে, এদিককার সব পুতুল উঠে গেছে, ওই দুটো পুতুল শুধু ওঠানো বাকি আছে। কুশন ফুশন সব নামিয়ে দিয়েছি, এদিকে আলনা ফালনা পুরো ফাঁকা করে দিয়েছি। এই যে আলনার জামা কাপড় সব এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ বেকার যখন থাকবো না আলনার মধ্যে জামা কাপড়গুলো তো বেকার থাকবে না, বেকার নোংরা হবে, তাই জন্য ওগুলো সব করে দিয়েছি। তো তোমাদের কাছে কালকে তো আমি সবটাই বললাম, সবটাই তোমরা শুনলে। আর কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো। আর আজকে এই ব্লগটার মধ্যে তোমরা সবটাই দেখে দিতে পারবে, বা কোর্স সেন্টার থেকে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, কীভাবে যাচ্ছি। তোমাদের আমি সিম্পল বলে দিচ্ছি অ্যাড্রেসটা। যদি তোমাদের কারোর কখনো প্রয়োজন পড়ে যে তোমরা কাজ করবে, তো তোমরা করতে পারো, এই সেন্টারের সাথে যোগাযোগ করো। অনেক সেন্টারই আছে, আমি এখান থেকে যাচ্ছি, তাই কারণ আমি আগেরবারও এখান থেকে গেছিলাম, আমি এবারও এখান থেকেই যাচ্ছি, তাই তোমাদেরকে আমি এখানটাই আমি অ্যাডভাইস দেবো। কারণ খুব খুব ভালো, মারাত্মক দায়িত্ববান, মানে এত দায়িত্ব করে তোমাকে নিয়ে যাবে, বা তোমার কোনো প্রবলেম হলে নিয়ে আসবে। যেমন আমি যখন প্রবলেম হলে আমি চলে আসলাম, তো খুব দায়িত্ব করেই নিয়ে আসে, ভয়ের কোনো ব্যাপার নেই। প্রচণ্ড প্রচণ্ড রেসপন্সিবিলিটি এনাদের থাকে, আমি দেখেছি এর আগেরবার। তো এবারও তোমাদেরকে আমি বলেছি, আমি যেমন শ্যামনগর থেকে গেছি, তো শ্যামনগর থেকে আমি শিয়ালদা লোকাল যেমন ট্রেন ধরে, আমি শিয়ালদার ট্রেন ধরেছি, ধরে আমি বিধাননগর নেমেছি। বিধাননগর নেমে তোমার ওই 4 নম্বর প্ল্যাটফর্মে ওই দিক থেকে তোমার অটো ধরতে হয়। অটো ধরে তোমার ওখানে বলতে হবে যে সল্টলেক পাঞ্জাব ব্যাংকের কাছে যাব। তো সল্টলেক পাঞ্জাব ব্যাংকের কাছে গেলে সেন্টারের নাম্বার আছে, আমি তো সেন্টারটা চিনি, তাই আমি ওইটুকু পথ হেঁটেই চলে যাই, একদমই কাছে। বা তুমি সল্টলেকে ওখানে দাঁড়িয়ে যদি কোনো টোটো ফোটোকে বলো যে আমাকে কেয়ার সেন্টারে নিয়ে যান, যে কেউ তোমাকে একদমই কেয়ার সেন্টারের মুখে নামিয়ে দেবে। আর দেখতেই পাবে, আমি তো সিম্বলটা দিয়েই দিচ্ছি, ভিডিওতে দেখে নেবো কেয়ার সেন্টারটা লেখা কীরকম। তো ওটাই অফিস, ওখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, কথা বলতে পারো, তোমাদের যা প্রবলেম আছে দেখাতে বলতে পারো, বা কোথায় কাজে যাবে। হ্যাঁ, কলকাতার দিকে কোনো কাজ থাকে না এদের, কারণ কলকাতার দিকে তো স্যালারি খুব কম হয়। তো মিনিমাম 25,000 টাকা, 22,000 টাকা, 20,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে। আর এনাদের সব জায়গায় সেন্টার আছে, মানে সেটা দিল্লি বলো, বোম্বে বলো, হায়দ্রাবাদ বলো, আহমেদাবাদ বলো, সব জায়গায় এনাদের সেন্টার আছে। তো আমিও যখন হায়দ্রাবাদে গেছিলাম, তোমরা দেখেইছিলে, হায়দ্রাবাদ থেকে আমি সেন্টারে গেছিলাম, সেই সেন্টার থেকে তারপর কাজে গেছিলাম। তো তোমরা ট্রাই করতে পারো। যদি কারোর কোনো প্রবলেম, আমি তোমাদেরকে প্রপার অ্যাড্রেসটা বলে দিলাম, তো তোমরা যোগাযোগ করতে পারো। যদি কারোর মনে হয় যে তোমাদের নাম্বারের প্রয়োজন, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সেন্টারের যে নাম্বার আছে আমার কাছে, আমি সেই নাম্বারটাও দিতে পারবো। আমি এটা কিন্তু বলবো না যে না কোথায় কাজ যাচ্ছি বলতে পারবো না, না না, সেটা একদমই নয়। বা কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কোন সেন্টারের আন্ডারে যাচ্ছি, সবটাই তোমাদের আমি বলে দিতে পারবো। তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই কেয়ার সেন্টার যারা জানো, তারা প্রত্যেকেই জানো, এই কেয়ার সেন্টারটা আজ থেকে প্রায় 25-30 বছর পুরনো সেন্টার, বহু পুরনো সেন্টার। যদি খারাপ হতো, হ্যাঁ, ওখানে এই সেন্টারটা নিশ্চয়ই টিকতো না 25-30 বছর ধরে, যদি কোনো খারাপ রেকর্ড থাকতো। তো যাই হোক, তোমাদের এটাই বলার ছিল। আর গুছান গাছান অলরেডি স্টার্ট করে দিয়েছি, এই যে দেখো আলনা ফাল্লা পুরো ফাঁকা করে দিয়েছি। যেমন এই দুটো নাইটি রেখেছি, যেহেতু এই দুদিন আমি পরবো, তাই জন্য এবার ঘর সমস্তই গুছিয়ে নিচ্ছি, কিছু করার নেই। কি বলবো, দেখো আবারও বলছি, এখন সময় আছে, নিজেদের পায়ে নিজেদের দাঁড়িয়ে নাও। সময় চলে গেলে সময় কিন্তু আর ফিরে আসে না। আবারও বলছি, জীবনের টাকাটা খুবই ইম্পর্টেন্ট। টাকা ছাড়া জীবনে কোনো সম্পর্কই কিন্তু আপন হয় না, এটা তোমরা প্রত্যেকে জানো। আমি মনে করি বাস্তব জীবনে ফিরে এসে ভাবা উচিত। স্বপ্নের ঘরে বসে ভাবলে হবে না যে এই হবে সেই হবে, না, বাস্তবে নিজেকে খাটতে হবে, তবে গিয়ে একটা জায়গা ফিক্সড হতে পারবে। দেখো তোমরা এটা বলতে পারো, যদি তোমার বাড়ি ঘর আছে নিজস্ব, তোমার বাড়ি গাড়ি যেটুকু যার থাকার একটা মানুষের সমস্ত আছে, হ্যাঁ আছে, আমার সবটাই আছে, কিন্তু তারপরেও এটা জানো তো, বসে খেলে কিন্তু রাজার গোলাও ফুরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় কাজ করে, ছেলেটা দিন দিন বড় হচ্ছে। আর ছেলেটা আজ দেখতে দেখতে 9 বছর বয়সে পড়ে গেল। তো ছেলেটাও দিন দিন বড় হচ্ছে, ওর ভবিষ্যতের কথা আমাকে চিন্তা করতে হবে। আর দেখো বিয়ে শাদি সেটা কবে কি করব না করব সেগুলো নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছি না। আর অনেকে তো বলেই দিয়েছি আমি সিঁদুর তুলতে পারবো না, তাই জন্য আর বেকার আর ওগুলো নিয়ে অত ভাবছিও না আমি। যার কাজ বলার সেটা বলুক। আবার আমি কাজে গেলে পরে দেখবো আবার কত লোকে কত কন্ট্রোভার্সি করবে। যদিও কারোর ভিডিও দেখার মতন আমার কাছে সময় থাকবে না, কারণ ওখানে কাজ করবো না, ভিডিও দেখবো না, নিজের ভিডিও দেবো। হ্যাঁ, যদি সেরকম কেউ কিছু বলে থাকে, তোমরা আমাকে ওই যেইটুকু বলবো ওইটুকু ক্লিপিং, যেমন তোমরা আমাকে স্ক্রিন রেকর্ড করে পাঠাও, সেটুকু পাঠিয়ে দিও। বাকি উত্তর আমার যা দেওয়ার আমি অবশ্যই দিয়ে দেবো। আবারও বলছি, আমি ভিডিও কিন্তু করব, আমি তোমাদের সাথে অবশ্যই আসবো, কথা বলবো, দেখা করব। হ্যাঁ, লাইভটা আমি ওখানে যাওয়ার পরে তোমাদের বলতে পারবো, হ্যাঁ লাইভটা কখন করতে পারবো। তাছাড়া আমি আগে থেকে বলতে পারছি না লাইভের ব্যাপারটা, কিন্তু ব্লগ আমি দেবো, এইভাবেই দেবো। কারণ ওখানে তো ডেলি ব্লগ দেখানোর কিছু নেই। আর ওনাদের বাড়িতে তুমি ক্যামেরাও, মানে পুরো বাড়ি যে ক্যামেরা করে দেখাবে, ভিডিওতে দেখাবে, সেটা দেখানোর কোনো রুলস নেই, সেটা তোমরা জানো। আর যে বাড়িতে যাচ্ছে ওনারা সবাই ডাক্তার, ওনাদের নিজস্ব নার্সিংহোম আছে। তো পুরো বেবিটাই পুরো সম্পূর্ণ আমার দায়িত্বে, একটা বাচ্চা আমার দায়িত্বে, মানে বুঝতে পারছো তো আমার কতটা দায়িত্ব সেই বাচ্চাটার প্রতি। তো আমি অবশ্যই চেষ্টা করব সেই দায়িত্বটা সম্পূর্ণ রাখার। এটা হয়তো ভাবতে পারো অনেকে যে তুমি তোমার বাচ্চা ছেড়ে, হ্যাঁ, কারণ আমরা তো গরিব মানুষ, তাই আমি আমার বাচ্চা ছেড়ে অপরের বাচ্চা দেখতে চাই টাকার জন্য, যাতে আমার বাচ্চাটাকে আমি ভালো রাখতে পারি, তাই না? তো
আর আমার মনে হয় না আমরা মায়ের জাত, আমরা এটা কখনোই পারবো না যে আমার সন্তানকে ফেলে চলে আসবো। ওটা আমি পারবো না। ওটা যদি পারতাম আমি আজ থেকে 7 বছর আগে সেটা করে নিতাম, আমার বাচ্চা ফেলে দিয়ে আমি চলে আসতে পারতাম আমার বরের ঘাড়ে, কিন্তু আমি সেটা আমি করতে পারবো না। আর তোমরা হয়তো এটা ভাবতে যে তুমি তোমার হাজব্যান্ডের কাছে তোমার ছেলেকে কেন পাঠাও না। পাঠাবো কেন? কারণ আমি চাই না আমার ছেলের মনের মধ্যে কোনো দোটানা থাকুক। কারণ আজকে আমার কাছে থাকবে, দুদিন বাদে ওর কাছে যাবে, আবার ওর কাছ থেকে আবার দুদিন বাদে আমার কাছে আসবে। এটাতে কী হয় জানো তো, বাচ্চার মনের কোনো মারাত্মক একটা প্রেশার পড়ে। যদি বলো কেন, ওরা মনে মনে ভাবে যে আমার বাবা মা যদি একসাথে থাকতো ভালো হতো, বা আমার বাবা মা এই আলাদা থাকে, এটা ভালো লাগছে না। এতে আমি মনে করি সবসময়তেই যে আমার ছেলে বরাবর আমার কাছে থেকে আমাকে দেখে মানুষ হোক যে আমার মা একা, আমি আমার মায়ের একমাত্র সম্বল। আমার ছেলে এটা ভেবেই বড় হোক, আমি এটাই চাই। তো দ্বিতীয় পার্সন, কারণ আমি যাকে ছেড়েই এসেছি তার সাথে আমার বা আমার ছেলের কোনো যোগাযোগ থাকুক এটা আমি চাই না। কারণ যাকে ছেড়ে এসেছি তাকে ওইভাবে ধরে রাখার তো কোনো মানে হয় না, না? তো সে নতুন জীবনে আগাবে কি আগাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার ঢোকার কোনো দরকার নেই। তো আমি মনে করি না আমার ছেলের সাথে তার কোনো যোগ, কারণ আমি এমন নয় যে তার কাছ থেকে কোনো খোরপোশ নিয়েছি বা আমার ছেলের কোনো টাকা পয়সা নিয়েছি। কারণ আমার ছেলেরও কোনো, আমাকে উকিল বলেছিল যে তুমি তোমার বাচ্চার খরচাটা নাও অন্তত। আমি না, আমি নেবো না। কারণ আমি জানি বাচ্চার খরচা নিতে গেলে বাচ্চার উপর অধিকার দেখাতে আসবে, তো আমি কোনো খরচাও নেবো না, আমার কোনো অধিকার দেখানোর দরকার নেই। আমার ছেলেকে নিয়ে আমি বেরিয়ে এসেছি, আমার ছেলে এটাই জানুক আমি ওর মা, আমি ওর বাবা। আমি সেভাবে সম্পূর্ণটাই সবসময় চেষ্টা করি যে আমার ছেলের মধ্যে এই জিনিসটা সবসময় থাকুক যে আমার মা আর আমি একা, এটাই জানি ও ভাবে। হ্যাঁ, আমার মা বাবা অবশ্যই, বাবা আমার তো অবশ্যই বড় ভূমিকা আছে। মানে আমি ওর এই ক্ষেত্রে বলছি যে তোমার অনেক ভাবতে হবে তোমার ওর কাছে কেন, না আমি চাই না। কারণ আমার ছেলের মনের মধ্যে কোনো এফেক্ট পড়ুক আমি এটা কখনো চাই না, যে আজকে বাবার কাছে দুদিন কালকে মার কাছে দুদিন, এই জিনিসটা ওর মধ্যে কোনো এফেক্ট পড়ুক আমি চাই না। আর ওর ছাওয়াও আমার ছেলের উপর পড়ুক আমি এটা চাই না। তো ওর মতন ওর জীবনে যেরকম আছে, ভালো থাক মন্দ থাক যেমনই থাকুক, ওর মতন ওর জীবনে থাকুক। আমি আমার ছেলেকে নিয়ে যেভাবে পারবো আমি সেভাবে আমার জীবন কাটাবো। আর আমি আবারও বলেছি, ইউটিউবটা কিন্তু আমার যদি ইউটিউব থেকে যদি এতই আর্নিং হতো তাহলে আমাকে বাইরে কাজে যাওয়ার প্রয়োজন পড়তো না, প্রথমত। দ্বিতীয়ত আমার ইউটিউবটা আজকে ভালোবাসার একটা জায়গা, কারণ আমার ভালোবাসার প্রচুর মানুষ আছে। হ্যাঁ, হেটার্স তো আছে, ওই ভালোবাসার মানুষ থাকে, হেটার্স থাকবে, এটা তো কমন ব্যাপার। তো সেটা কোনো ব্যাপার না, তোমাদের যার যা নেগেটিভ কমেন্ট করার তোমরা করতে পারো। আমার না কোনোদিন কিছু গেছে এসছে, না যাবে আসবে, আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি জানি ভবিষ্যৎটা আমাকে সামলাতে হবে। আজ ইউটিউব আছে, কাল যদি ইউটিউব উড়েও যায়, ইউটিউব যদি নাও থাকে, তখন কিন্তু তোমরা কেউ আমার সংসার চালাতে আসবে না, বা তোমরা কেউ আমার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না। অতএব আমার বাচ্চার ভবিষ্যৎ আমাকেই চিন্তা করতে হবে, কারণ আমি মা। আবারও বলছি, আমি পারবো না আমার বাচ্চাকে আজকে আমার কাছে কালকে তার বাপের কাছে দিতে, বা আমি এটাও পারবো না আমার বাচ্চাকে ফেলে আসতে তার ঘাড়ে। না, আমি জন্ম দিয়েছি 10টা মাস, আমি গর্ভে ধারণ করেছি, 10টা মাসের কষ্ট আমি সহ্য করেছি। তো ছেলেকে যখন জন্মটা আমি দিয়েছি, ছেলের কর্মটাও আমিই করবো। একটা মা হয়ে আমার মনে হয় এটা কোনো অন্যায় কোনো কথা বলে আমার তো মনে হয় না। তাই আর রইলো বিয়ে শাদী, দেখো বিয়েটা জীবনের সব কিছু নয়। বিয়ে তো একবার করেছি, বিয়ে বউ হওয়ার ছিল, একটা মেয়ের আর কী চাই বলো? বউ হওয়ার ছিল, হয়ে নিয়েছি। মা হওয়ার ছিল, হয়ে নিয়েছি। আর কি চাই জীবনে? একটা মেয়ে তো, আমি একটা মেয়ে হিসেবে আমি নিজেকে সম্পূর্ণ মনে করি। হ্যাঁ, আমি একটা সন্তান জন্ম দিয়েছি, আমার একটা সন্তান আছে, আমি সম্পূর্ণ নারী একটা। তো সেখান দিয়ে বিয়ে হ্যাঁ করবো না কেন? আজ না হোক কাল তো অবশ্যই করতে হবে। তোমার দাদার মতন এখানে কাজবাজ করুক, ওরও যে প্রবলেমগুলো আছে সবটা মিটে যাক। কালকে সমস্ত প্রবলেম যখন মিটে যাবে অবশ্যই আমরা সেটেল হবো। এত প্রবলেম নিয়ে সেটেল হওয়া সম্ভব নয় গো, কারণ অনেক অনেক কিছুই প্রবলেম রয়েছে লাইফে। তো সেই প্রবলেমগুলো মেটানো খুব প্রয়োজন, আর সেগুলো না মিটলে সেটেল হওয়াটা ইম্পসিবল একটা ব্যাপার। তো তোমরা এরপর যা ইচ্ছে তাই ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মনে করি আমার পায়ের তলার মাটিটা আমাকে শক্ত করাটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি আমার পায়ের তলার মাটিটা শক্ত করবো। তাতে তোমরা আমাকে ভালো বললে বলো, আমাকে খারাপ বললে বলো, আমার কিছু যায় আসে না। আর সবচেয়ে বড় কথা কী হতো, আমি কোনো নোংরামি করছি না। যদি নোংরামি করতাম লোকের চোখের আড়ালে করতাম, ঠিক আছে, ওপেন ক্যামেরায় করতাম না। অতএব আমি এখনও বলছি, তোমাদের সবটাই আমি ভিডিওর মধ্যে দেবো। আমার যাতায়াত জানি, এই যে আমি সেন্টারে গেছি, করেছি, সমস্ত তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ভিডিও শেষে দেখতে পারবে। সবটাই অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু দেওয়া আছে তোমাদের কাছে। তেমন আমি যখন কাজে যাবো, যেদিন আমি 27 তারিখ বেরোবো, আমি সেদিনও তোমাদেরকে সবটাই ব্লগ দিয়েই বেরোবো, অবশ্যই বেরোবো। আর বাকি ভালোবাসার মানুষরা তো আমাকে ভালোবাসবি, তারা কোনোদিন ভুলবে না। যারা ভালোবাসে মন থেকে তারা কোনোদিন ভুলে যায় না, এটা জানি, কোনোদিন ভুলে যায় না। আর দেখা যাক, চলো চলতে থাকি, জীবনের মোড় কোথায় গিয়ে থামে। আমার কথা আছে 6 মাস বাদে আমাকে ছাড়বে, আমার 6 মাস বাদে আমি আসতে পারবো, বাট আমার উপর ডিপেন্ড করছে আমি 6 মাস বাদে আসবো কি আসবো না, এটা আমার ডিসিশনের উপর ডিপেন্ড করছে। আর 6 মাসের আগে আমি আসতে পারবো না, কিন্তু 6 মাসের পরে 9 মাস 10 মাস 12 মাস পরে আমি আসতেই পারি। এবার এটা আমার উপর ডিপেন্ড করছে আমি 6 মাস বাদে আসবো কি। আর একটা জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেলে আমি সেখানে চট করে আসবো বলে আমার খুব একটা ইচ্ছে নেই। কারণ আমি এখান থেকে একবার বেরিয়ে গেলে আমি নিজেই জানি আমার মনের মধ্যে আমি কী নিয়ে যাচ্ছি। তো আমি এখানে আর চট করে আসার কোনো প্ল্যানিং আমার অন্তত নেই। তো দেখা যাক, আজ মালালা কাকুকে ফোন করলাম যে কাকু মালগুলো নিয়ে যাও, মাল হয়ে গেছে। তো মালগুলো নিয়ে যাক, খাতায় টাকা পয়সা হিসেব করে দিয়ে যাক। আমি তো আর মাল করবো না, কাকুকে বলে দিলাম কাকু আর মাল করবো না। কাকু বলছি বাবা তুমি চলে যাচ্ছ? হ্যাঁ কাকু আমি চলে যাচ্ছি বললাম। তো বলছে ঠিক আছে যেও সাবধানে। তো যাই হোক, এটুকুই বলার ছিল, এটুকুই শেয়ার করার ছিল তোমাদের সাথে। বাকি তোমরা ভালো মন্দ খারাপ বিচার তোমরা করো, আমার কিছু যাচ্ছে না। ওই যে বললাম, আজ বাদে কাল ইউটিউব বন্ধ হয়ে গেলে পরে তোমরা কেউ আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে আসবে না। অতএব আমার সন্তানের ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে, আমার বাবা মার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে, কারণ আমি একমাত্র মেয়ে, তোমরা সবাই জানো। তো আজকে বাবা মার শক্তপোক্ত আছে। আজকে যদি আমি 2 পয়সা ইনকাম করে রাখতে পারি, কালকে আমার বাবা মার
জন্য আমি করতে পারবো। আমার বাবা মার জন্য আমার বর করবে, কে করবে, কোন বর হবে, কে হবে না হবে, বা যেই হোক, বা আদৌ বিয়ে করবো কি করবো না, এগুলো তো অনেক দূরের ব্যাপার। তো সেগুলো নিয়ে এই মুহূর্তে না ভাবাই ভালো আমি মনে করি। সম্পর্ক যদি টেকার হয় এভাবেই টিকবে, তোমার দাদার সাথে যদি আমার সম্পর্ক থাকার হয় এভাবেই থাকবে, যদি না থাকার হয় নষ্ট হয়ে যাবে। তো এটা তো এইভাবে বলা সম্ভব নয়। তো এটা কখনোই নয় যে তোমার দাদার সাথে আমি ঝগড়া অশান্তি করে যাচ্ছি বা কিছু, একদমই নয়। ও সবটা জানে, ওকে সবটা বলেই যাচ্ছি, কোথাও একটা দিয়ে ও বুঝতে পারছে যে আমি কেন যাচ্ছি, অবশ্যই বুঝতে পারছে। ও জানে যে ও আজকের দিনে দাঁড়িয়ে বেউ পায়, তাই আমাকে যেতে হচ্ছে বা যেতে হবে। ও এখানে কাজবাজ করুক, আর ওরও সম্ভবত তোমাদের তো আগের দিনই বললো ওরও ট্রান্সফার হয়ে গেছে। ও যদি ইয়ে হয়, ও হয়তো মুর্শিদাবাদ না, কি বেশ জায়গাটা, ওইখানে চলে যাবে। তো এই হলো আমার জার্নি। তো তোমরা ব্লগটা পুরো দেখো, কি অ্যাড্রেস আছে কী আছে তোমরা দেখে নাও। তারপরে যদি তোমাদের কারোর মনে হয় ফোন নম্বরের প্রয়োজন আমাকে বলো, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করে দেবো সবাইকে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এখন প্রচুর কাজ আছে, এগুলো সব গুছান গাছান করছি, ঘরের জিনিসগুলোকে গুছিয়ে নিই, তারপর নিজের লাগেজ গুছাবো। তো এগুলো সব গুছিয়ে গেছি নি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি হয়ে গেছি রেডি, এই যে সালোয়ার পরে নিয়েছি, পরে লোকটাকে ভাঙবে। তো যাই হোক, পরে নিয়েছি, এবার ঠিক আছে সেন্টারের দিকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি বলেছি না যতদূর আমার পক্ষে পসিবল শেয়ার করে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। কোন সেন্টার থেকে আছি, কীভাবে আছি, সবটা তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। টিকিট কাউন্টারে মারাত্মক ভিড়, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে টিকিট কাউন্টারে। তো আমিও টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। এবার চলো ট্রেনেও উঠে গেলাম, ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠেও গেছি আমি। এবার নেমে যাবো আমরা বিধাননগরে। তো বিধাননগরে নেমেই তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। এই যে দেখো আমি বিধাননগর স্টেশনে নেমে গেছি, উড়ে ভিড় ট্রেনে ছিল। তো যাই হোক, এই যে বিধাননগর স্টেশন নেমে গেছি। এখান থেকে এই যে অটো করে আমি চলে এসেছিলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেন্টারের দিকেই। তো সেন্টারটা তোমাদেরকে দেখিয়েই দিলাম, এই যে দেখে নাও সেন্টারটা। এখানে আমি বসেছিলাম ভেতরেই। তো তোমরা এখানে আসতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো এই যে বসে আছি, ইন্টারভিউ হয়ে গেছে, আমাকে বলে একটুখানি বসো। তো এই যে বেরিয়ে যাচ্ছি আমি সেন্টার থেকে, এই যে কেয়া সেন্টার, এই যে তোমরা এটা দেখে নাও ভালো করে। এখান থেকেই আমি গেছি, তোমরাও এখান থেকে যে কথা বলে কন্ট্যাক্ট করে যেতে পারো, কোনো প্রবলেম হবে না। এই যে আমি অটো করে আবার আমি চলে যাচ্ছি সেতে স্টেশনের দিকে। এখন বাজে প্রায় 2:30-3টে বাজে, খুব জোর খিদেও পেয়ে গেছে। তো স্টেশনের দিকে গিয়ে একটু ডিম টোস্ট খাবো, এই যে ডিম টোস্ট খেয়ে সোজা বাড়িতে। চলো ব্লগটা এই অবধি রইলো, টাটা।